আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে নগদ টাকা, অগ্রাধিকার পাবেন যারা। দেশের ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এরপর জানাবো এলডিসি উত্তরণ ৩ বছর সময় চেয়ে আবেদন করল সরকার। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরদিন আজ ২০ ফেব্রুয়ারি এই আবেদন করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসের অধীনে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপির কাছে একটি চিঠি পাঠিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন কে পেলেন কোন দপ্তর? প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সরকারের মন্ত্রিপরিষদ নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনকে দায়িত্বপ্রাপ্ত দপ্তরে বণ্টন করা হয়েছে। আজ বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে নিশ্চিত করেছে। এবারে জানাবো জামাতের আমিরের নেতৃত্বে শহীদ মিনারে যাবেন ১১ দলীয় জোটের নেতারা। বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা শহীদ মিনারে যাবেন। আজ জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো নয়াদিল্লিতে ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম চালু করল বাংলাদেশ। প্রায় ২ মাস স্থগিত থাকার পর নয়াদিল্লি ও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা পুনরায় চালু করেছে বাংলাদেশের হাইকমিশন। বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৩ দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক এই সম্পর্কর অগ্রগতি ঘটল বলে বিষয়টি জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে নগদ টাকা, অগ্রাধিকার পাবেন যারা। দেশে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নির্বাচনের আগে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার দেওয়া বিএনপির ৯ দফার অগ্রাধিকার ভিত্তিক ইশতেহার ও ফ্যামিলি কার্ড ছিল অন্যতম প্রতিশ্রুতি। সে সময় দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে এই কর্মসূচি চালু করা হবে। এর আওতায় প্রতি মাসে ২৫০০ টাকা অথবা ওই সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে এবং ধাপে ধাপে সহায়তার পরিমাণ বাড়ানো হবে। সবাই কৃষিমন্ত্রী আমির উর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেয়া হবে। কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র পরিবার ও নারীরা অগ্রাধিকার পাবেন। পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেছেন, ধাপে ধাপে এই কার্ড বিতরণ করা হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবার, পরে দরিদ্র পরিবারগুলোকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপির সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনাতেও প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার বলছে, এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত করা হবে। কমিটির দায়িত্বের মধ্যে যারা রয়েছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনী পদ্ধতি নির্ধারণ করা, প্রাথমিক পর্যায়ে দেশের ৮ বিভাগের প্রতিটি বিভাগে একটি করে উপজেলায় কার্যক্রম চালু করা, নারী
নারীদের জন্য বিদ্যমান কর্মসূচিগুলোর ভিত্তি হিসেবে ব্যবহৃত করা যায় কিনা তা পর্যালোচনা করা, জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্যভাণ্ডার সংযুক্ত করে ডিজিটাল MIS তৈরির সুপারিশ করা। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে হবে। এলডিসি উত্তরণ ৩ বছরের সময় চেয়ে আবেদন করল সরকার। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশের নতুন সরকারের। দায়িত্ব নেওয়ার পরদিন শুক্রবার ২০শে ফেব্রুয়ারি এই আবেদন করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ERD সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোসের অধীনে কমিটি ফর ডেভেলপমেন্ট বা পলিসি CDPর কাছে একটি চিঠি পাঠান। এতে দেশি বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এলডিসি উত্তরণের প্রস্তুতির সময়কাল 2029 সালের 24শে মে পর্যন্ত বাড়ালে বাংলাদেশ আরেকটু স্বস্তি পাবে। অপরদিকে আগের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা করা হয়েছে চলতি বছরের 24শে নভেম্বর। চূড়ান্ত উত্তরণের আগে তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়াটিও চলমান রয়েছে। এলডিসি বলতে সহজ করে আপনাদের যদি বলি, এলডিসি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে বাংলাদেশের যে পণ্যগুলো বিদেশে যায়, অর্থাৎ বাংলাদেশ এখন দরিদ্র সীমার নিচে রয়েছে এমন একটি দেশ, যদি সেই দরিদ্র সীমার উপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নেতাকর্মীরা তারা জানিয়েছে যে বাংলাদেশ এই বছর নভেম্বর থেকে আসলে আর দরিদ্র রাষ্ট্র থাকবে না, বরং বাংলাদেশ নাকি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে। তাই বাংলাদেশের পণ্য ইউরোপের বাজারে প্রবেশ করতে বাংলাদেশকে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হতো। কিন্তু যদি বাংলাদেশকে এই এলডিসির উত্তরণ করে ফেলে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে আর নতুন করে কোনো ওই ইউরোপের বাজার কিংবা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি প্রোডাক্ট পৌঁছালে সেখানে সেই শুল্ক ছাড়ের বিষয়টি থাকবে না, যেটি বাংলাদেশের তৈরি পোশাক ওই দেশে উচ্চ দামে বিক্রি হবে। সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি অনেক কমে যাবে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে এমনটাই জানানো হচ্ছে। তবে পুরো বিষয়টি আসলে সরকার আগামী আরও ৩ বছর সময় চায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন কে পেলেন, কোন দপ্তর? প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী পরিষদে নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনকে দায়িত্বপ্রাপ্ত দপ্তরে বণ্টন করা হয়েছে। আজ এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত মঙ্গলবার ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মধ্যে ৮ জনের জন্য নির্দিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদার ৩ জন উপদেষ্টাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ। পাশাপাশি মন্ত্রী পদমর্যাদার মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে মাহাদি আমিনকে একযোগে 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে কাজ করবেন। অপরদিকে রেহানা আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সবাইকে যার যার কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য সবাইকে বলা হচ্ছে এবং সবাই যার যার জায়গায় থেকে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামাতের আমিরের নেতৃত্বে শহীদ মিনারে যাবেন 11 দলীয় জোটের নেতারা। বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় নেতারা শহীদ মিনারে যাবেন আজ। জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও সন্ধ্যায় জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে অংশ হিসেবে ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং এই অনুষ্ঠানে 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত সদস্যরা তার সঙ্গে থাকবেন। তারা একসঙ্গে সবাই মিলে পুষ্পমাল্য অর্পণ করবেন ভাষা শহীদদের উদ্দেশ্যে। সেজন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান আজ এসব কথাই জানিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান জানান যে আমরা 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা আসলে একসঙ্গে শহীদ মিনারে যেতে চাই এবং শহীদ মিনারে গিয়ে আমরা মূলত সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা মনে করি যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণ করে আসলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে চায় এবং দেশের প্রতিটি জায়গায় এই ধরনের অপরাধ প্রবণতা যেন না থাকে সে বিষয়টি আমাদেরকে খুবই পীড়া দিয়েছে বলে জানিয়েছে তারা এবং তারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে এবং পুরোপুরি বিষয়গুলোকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্পৃক্তির আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে এমনটি